সুধী শ্রোতাবৃন্দ, যে গল্পগুলো কখনো বলা হয় না, যে গল্পগুলো কখনো শোনা হয় না, সেই গল্পগুলোই আজ আমরা শুনব ছায়াসারথী থেকে। আজ ছায়াসারথীতে শুনতে থাকুন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুরনো বাড়ি। এও কিন্তু সত্যি ঘটনা। আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন, আমিও সেইভাবেই তোমাদের বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে হবে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবে চিন্তে কাছে পিঠে দেওঘরে যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারিদিকে বেশ ফাঁকা। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতে গাও ছমছম করত। বললাম, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙ্গাওয়ালা বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল, একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গাটাই ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্র বাড়িতে রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে কি? 1 মাস থাকবো। ভদ্রলোক আমার অপতমস্তক একেবারে দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে। আপনি উপরে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বের করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, উপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো পায়খানা, চারিদিকে গাছপালা, বন, মাঝে মধ্যে 2-1টা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাইতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল, রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটলাম। বিকেলে মন্দির ঘরে কিছুটা ভালো ঘি, পেয়ারা ও চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ, অল্প অল্প শীতও পড়েছে। তখন ঘরে এসে তালা খুলে অবাক, দেখলাম ঘরের ভেতরে হারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। রেখে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব টাঙিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি তা ভেবেই পেলাম না এমনটা কি করে হলো। কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেনবাবু। আমি তাকে ডাকলাম। 2-3বার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে উপরে উঠেই দেখি ঘরের তালা দিয়ে এক মধ্যবয়সী মহিলা নেমে আসছে। মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখি কি যেন কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র লোক তো। মেজাজটাও খিচড়ে গেল, কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারেই হয়েছে, তবুও এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টা পরোটা তৈরি করে পেয়ারা চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমাতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলার দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভাইয়া,
রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালে কথাটা বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সব সময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানালা দরজা সব বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না। এসব জায়গা ভালো নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না, ও ধারে আমার আর একটা বাড়ি আছে, সেইখানে থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী? তিনি তো গত হয়েছে। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন, ওখানে কোন মহিলা থাকেন না। হট, ওদিকে যাস না, হ্যাট। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিন যতবারে গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারে তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, মানে সন্ধ্যার আগে এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যার আগে ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যাটি যেই উত্তীর্ণ হলো, দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাটা দিয়ে উঠল সারা গায়ে। চারিদিকে নিস্তব্ধ নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাইতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এটো বাসনপত্রগুলো কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে আমার রাতের খাবার পর্যন্তও তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ কোথায় উঠেছি আমি? কাউকে যে ডাকবো ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবুও সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে। তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসে মনস্থির করে ফেললাম, আজকের রাত্রিটা যেমন করে হোক এখানে কাটিয়ে কাল সকাল হলে পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে কি করে কাটাবো ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমের রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যারা চমচমগুলোও খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতে দিলাম না। এবার জল খেতে হবে, কিন্তু কলসি করাতে গিয়ে অবাক। এ কি? জল কই? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার উপর ভয়ে ও পেয়ারা চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি? বাইরে কুয়াতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবুও যেতেই তো হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে তুমি? কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি তো আমার অনেক কাজ এমনি করে দিচ্ছ, তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়াতলায় টিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুয়ো থেকে দিনের বেলা জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা কখনো দেখিনি। কি করে বা জানবো? সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতে দেখলাম কুয়োর পারে একটা হ্যারিকেন চলছে। আর তারপরে যা দেখলাম সে এক বিভৎস ব্যাপার। কুয়োতলায় ভাঙ্গা পায়খানাটার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম।
পরের দিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সব কিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকবক করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। এখানে আর এক মুহূর্ত নয়। লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনিই গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। যেতে যেতে ভাবলাম, একটা মেয়ে সমস্ত জায়গায় সমস্ত কিছুর ভাগ দিলেও তার অর্ধাঙ্গের ভাগ তারা কখনোই কাউকে দিবে না।